দর্শক স্বাগত ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরই এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছানোর জন্য আবেদন করেছে জাতিসংঘে। একই সাথে নতুন সরকারের রয়েছে $460 বিলিয়ন অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের ঘোষণা। বিদ্যমান ব্যবসায়িক পরিবেশে তা কতটুকু সম্ভব? সমসাময়িক অর্থনীতির নানা প্রসঙ্গ নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। নতুন সরকারের যে ঘোষণা, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর, বিদ্যমান ব্যবসায়িক পরিবেশে কতটুকু তা সম্ভব? দেখেন, বাংলাদেশ গত 2 দশকে কিন্তু অনেক দূর এগিয়ে এসেছে। এখন এটা $1 ট্রিলিয়ন যাওয়া সময়ের মাত্র মনে হয়। আমরা ব্যবসায়িক মহল থেকে সরকারের প্রথম দিকেই যেই উদ্দীপনা এবং একটা টার্গেট দিয়েছে, এটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড এবং আমরা মনে করি যে ওনারা যদি অর্থনীতিকে সঞ্চালন বেগবান করার জন্য যদি কিছু দিক নির্দেশনাগুলো সুন্দরভাবে দিয়ে দেয়, এটা খুবই সম্ভব এবং আমাদের যে টার্গেট সময় দিয়ে বেঁধে দিয়েছে এর মধ্যেই নিয়ে যাওয়া সম্ভব। ইজ অফ ডুইং বিজনেস বলি অথবা ব্যবসার পরিবেশ বলি, পদ্ধতিগত ত্রুটির একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে চাঁদাবাজির মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই দুটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, বাংলাদেশের ঐতিহাসিকভাবে যদি দেখেন যে আমরা কস্ট অফ ডুইং বিজনেস যখন বলি, এটার কিন্তু অনেকগুলো প্রাসঙ্গিক সেক্টরের জন্যই কিন্তু আমাদের বিজনেস করার যে কস্টটা বেড়ে যায়। তার মধ্যে একটা হলো আমাদের যখন ডিস্ট্রিবিউশনের সময় সোকল চাঁদা দিতে হয় বা ফ্যাক্টরি পর্যায়ে যদি দিতে হয়, তার সাথে সাথে কিন্তু একটা বড় অংশ হলো আমরা যখন পাবলিক সেক্টরের সাথে সরকারি পর্যায়ে যে যে প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদেরকে কাজ করতে হয় দৈনন্দিন বা বাৎসরিকভাবে, সেখানে যে কস্টটা আসে। আমাদের জানেন অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচারের কিন্তু একটা সমস্যা আছে, যে পৃথিবীর লজিস্টিক এক্সপেন্ডিচার গ্লোবালি কিন্তু 8 থেকে 10%, যেখানে বাংলাদেশে আনফর্চুনেটলি কিন্তু এখনও 15 থেকে 20%, বিকজ আমাদের সময় মতো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা হয়নি। বা পোর্ট এখনও কিন্তু চিটাগং পোর্টটা আমাদের বলতে গেলে 80-85% কিন্তু আমদানি রপ্তানি আমাদের চিটাগং পোর্টের উপরেই নির্ভরশীল। তো সেটারও যে এখনও স্থবিরতা বা ইনএফিশিয়েন্টভাবে পরিচালনা করা হয়, এই সব কিছুই কিন্তু আমাদের কস্ট অফ বিজনেসটা বাড়িয়ে তোলে। দীর্ঘদিনের তো এই অভিযোগ ব্যবসায়ী আপনারা যারা, যে পদ্ধতিগত যে ত্রুটি, এখানে অনেকগুলো ট্রেড লাইসেন্স নিতে হয়, অনেকগুলো দপ্তরে যেতে হয়, দেশের বাইরে থেকে বিনিয়োগ আসতে গেলে এই সমস্যা তো আরও প্রকট। এদিক থেকে যে আপনারা বলে আসছেন, কাঙ্ক্ষিত কি কোনো উন্নতি দেখতে পেয়েছেন? দেখেন, কোনো দেশই কিন্তু পারফেক্ট না। আমাদের দেশে যে ডেভেলপমেন্ট হয়নি সেই কথাটা তো অস্বীকার করা যাবে না, কিন্তু যেই জিনিসটা হয়তো বা 2 বছরে করা সম্ভব, সেটা যখন 10 বছর লেগে যায়, তখনই কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিসস্যাটিসফ্যাকশন, ব্যবসায়ীরা আপনারা বিদেশের ইনভেস্টররা যে আসবে সেটা তো আপনি বাদ রাখেন, আমাদের দেশেরই কিন্তু আমাদের একটা আমরা ডিমোরালাইজড হয়ে যাই, ডিমোটিভেটেড হয়ে যায়, যে জিনিসটা ব্যবসা সহজীকরণ। আপনারা দেখবেন যে অন্তর্বর্তী সরকার, আমরা অনেকবার বলেছি যে একটা নতুন ব্যবসা করার জন্য এতগুলো উইন্ডো কিসের জন্য, যে বেজা আছে, বিডা আছে, এতগুলো লাগবে কেন? বাংলাদেশ সিঙ্গেল উইন্ডোতেই তো করে ফেলা যায়। এবং এই জিনিসটা কিন্তু সরকারের পক্ষ থেকে গত 10 বছর ধরে বলে আসতেছে যে দ্য নিড অফ বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো এবং এফিশিয়েন্ট অটোমাইজেশন অফ এনবিআর, কমপ্লিট অটোমাইজেশন অফ চিটাগং পোর্ট। তো এই জিনিসগুলাই তো অ্যাকচুয়ালি অটোমাইজেশন হয় নাই, এফিসিয়েন্সি বাড়েনি, এই কথাটা কিন্তু আমরা বলতে চাই না, কিন্তু ঈপ্সিত যে লক্ষ্য বা যেই মাত্রায় বাড়া উচিত ছিল, সেটা খুব ধীর গতিতে এগোচ্ছে। এক্ষেত্রে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকারের আমলেও সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছিল, অন্তর্বর্তী সরকারও জোর দিয়েছিল। এখন তো নতুন সরকার বিএনপি নেতৃত্বাধীন, তো সেই প্রকল্পগুলোর রেজাল্টও কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় নেই। নতুন সরকারের প্রতি আপনাদের পরামর্শ কী থাকবে? মাননীয় অর্থমন্ত্রী কিন্তু ক্লিয়ারলি বলেছেন আমরা কস্ট অফ ডুইং বিজনেসটাকে কমিয়ে নিয়ে আসবো। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন আমি 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। তো দিজ আর অল ইন্ডিকেশনস যে আমাদের প্রাইভেট সেক্টর, আপনি কিন্তু একটা প্রাইভেট সেক্টরকে চাঙ্গা না করলে কোনোভাবে কিন্তু 1 কোটি যে ঈপ্সিত টার্গেট এই নির্বাচিত সরকারের, যে কর্মসংস্থান যোগান দেওয়া, তো এগুলো আমরা একটা গুড পজিটিভ ইন্ডিকেশন মনে করছি যে ওনারা আমাদের বিজনেস টোটাল বাংলাদেশের প্রাইভেট সেক্টর বিজনেসটাকে চাঙ্গা করার জন্য যা করা প্রয়োজন সেই দিকে ওনারা হাত দেবেন। যে কিছু প্রবলেমস হলো দীর্ঘমেয়াদী, যেগুলো এখন থেকে একটা স্ট্রং প্ল্যান সামনে রাখতে হবে এবং
মাননীয় অর্থমন্ত্রী যেভাবে বলেছেন যে কস্ট অফ ডুইং বিজনেসটা কমিয়ে নিয়ে আসবো, আমরা স্বল্প মেয়াদেও কিছু রেকমেন্ডেশন দিয়েছি যে সরকার যদি খুব শক্ত হাতে চাঁদার ব্যাপারটা যদি অ্যাড্রেস করে, আমাদের যে প্রান্তিক চাষিরা ওনারা যেই সবজি 5 টাকা কেজি তে বিক্রি করতে ওনাদের 12টা বেজে যায়, সেই সবজিটা আমাদের ঢাকা শহরে এসে বাজারে আস্তে আস্তে কিন্তু 40 টাকা হয়ে যায়। সো 7 গুণ 8 গুণ কিসের জন্য হবে? এই মধ্যস্থতা ভুকিদেরকে যদি ওনারা ডিরেক্ট চ্যানেল করতে পারে, যে কৃষকের খামার থেকে সরাসরি কিছু ইন্টারমিডিয়েটারি বাদ দিয়ে যদি ডিরেক্ট নিয়ে আসতে পারেন, এবং পলিসি রেট আছে, অনেকগুলো ইস্যুতেই কিন্তু আমরা অ্যাড্রেস করেছি যে শক্ত হাতে যদি কিছু জিনিস সরকার আগামী স্বল্প মেয়াদে কিছু স্ট্যান্ড নেয়, এগুলো কিন্তু ব্যবসা বান্ধব দিক বলেই বিবেচিত হবে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় তো রাজনৈতিক সরকার ছিল, এখন আবার রাজনৈতিক সরকার। এই রাজনৈতিক সরকার না অন্তর্বর্তী সরকার, তার সময় যদি চাঁদাবাজির মাত্রাটা বাড়ে, তাহলে কি ধরনের শঙ্কা করেন যে রাজনৈতিক সরকারের আমলে এটা কি আরও বাড়তে পারে? ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলা হয়, এটা একটা স্টপ গ্যাপ, নোম্যান্স ল্যান্ড। সেই সময় মানুষ তো মানে আইন শৃঙ্খলার যে লেভেলে অবনতি হয়েছে, আমরা সবাই এটা বুঝি যে এই টাইমটায় কিন্তু দুষ্কৃতকারীরা একটা সুযোগ পেয়ে যায়। আপনারা একটা কথা বুঝতে হবে, চাঁদাবাজদের কিন্তু কোনো ধর্ম নেই, বর্ণ নেই, কোনো দল নেই। ওনারা সুযোগ যখনই পাবে নিরীহ ব্যবসায়ীদের বা বাংলাদেশের জনগণকে ওনারা এক্সটর্শন করেন যে কোনোভাবে। এনি ডে আমরা বলতে পারি যে এইটাকে যদি লাঘব করতে হয়, এটা একটা নির্বাচিত মানে পলিটিক্যাল গভর্নমেন্টকেই করতে হবে। এবং আমরা আশা রাখি, অলরেডি আমরা কিছু ইন্ডিকেশনস পাচ্ছি যে কিছু কিছু জায়গায় কিন্তু চাঁদাবাজদেরকে প্রতিহত করার জন্য। আর আরেকটা কথা আমি যেটা বলি যে সকল কিছুই যদি সরকারের প্রতি আপনারা দায়ভার দিয়ে দেয়, এই জিনিসটা কিন্তু একদম ঠিক না। আমরা সামাজিকভাবেও কিন্তু আমাদেরকে এই কিছু কিছু জিনিসকে প্রতিহত করতে হবে, যে আমরা চাঁদা দেব না, আমরা কারাপশনে, আমরা অনৈতিক পেমেন্ট করব না। তো এই দেশ সবাইকে মিলেই তো আমাদেরকে এই জিনিসটাকে ঠিক করে নিয়ে আসতে হবে। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সাথে ব্যবসায়ী মহল যারা সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন ট্রেড বডির যারা প্রতিনিধি ছিলেন, তারাও তো সরকারের হয়ে একই সুরে কথা বলেছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে যে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের যে উদ্যোগ, যে দাবি, সেটা কি আমরা সেই সময়ে কাঙ্ক্ষিত মাত্রায় আসলে দেখতে পাইনি? তো এই সময়ে আপনারা ভয়েসটা কি রেজ করবেন? অবশ্যই আমরা করব। যে আপনারা জানেন বিগত আওয়ামী সরকারের পরিস্থিতি, ব্যবসায়িক মহল, উপস্থিতি, সিন্ডিকেট, যে জিনিসগুলো আমরা দেখেছি, এবং ব্যবসায়ীরা চেয়েও কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন্স করতে পারেনি, মানে সমালোচনা করার আমাদের বা করে থাকলেও এটাকে শোনা হয়নি। তো আমরা তো দেখেন, আমরা এই সরকার এসে যেই নির্বাচিত সরকারই আসবে, আমরা কিন্তু আমাদের দাবিটা তুলে ধরব। মাননীয় বাণিজ্যমন্ত্রীর সাথেও যখন মিটিং হয়েছে, উনি কিন্তু বলেছেন যে এই নির্বাচিত সরকার ভেরি ক্লিয়ার ম্যান্ডেট দ্যাট ওনারা ফ্যাসিলিটেটর হিসেবে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের জন্য যাহা সুযোগ তৈরি করা দরকার, ওনারা এটা আমাদেরকে করে দিবেন। নেগেটিভ কথা কেন বলবো? আমরা তো মানে পজিটিভ দিক চিন্তা করা উচিত। দেশ, জাতি, মানুষ গত 4-5 বছর ধরে কোভিড পরবর্তী সময় থেকে কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছে। আমাদের অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাকে কিভাবে আমরা আবার সামনের দিকে এবং স্ট্রং পজিশনে নিয়ে যাব, সেটা পজিটিভিটিভাবেই চিন্তা করাটা বেটার বলে আমরা মনে করি। দায়িত্ব গ্রহণের পরেই যে সরকার এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর জন্য আবেদন করলো, বলা হয়ে থাকে ব্যবসায়ীদের বড় একটা চাপ ছিল। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, সরকারে যারা বসে ওরা তো আমাদের থেকে ডিফারেন্ট কেউ না। এবং আমরা যখন অন্তর্বর্তী সরকারের কাছে গেছি এবং আমাদের জোর দাবি দিয়ে আমরা 16-17টা সংগঠন একসাথে লিখেছি যে কেন এলডিসি গ্র্যাজুয়েশন করা দরকার, কিন্তু আমাদের উপলব্ধিটা হলো যে যেহেতু ওনারা একটা ম্যান্ডেট নিয়ে আসেন নাই, প্রতিনিধিত্ব করছেন না, আমাদের কাছে ফিল হয়েছে যে দে ওয়ার নট বাউন্ড টু লিসেন টু আস। এবং আমরা ওনাদেরকে এটাও বলেছি যে ভাই, আমরা ব্যবসায়ী মানুষ, গত 50-55 বছর ধরে আমরা ব্যবসা করে আসছি, আমাদের এই হিসাবে আমাদের ডেফারেলটা 3 বছরের ডেফারেলটা চাওয়া প্রয়োজন। আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে অন্য কোনো হিসাব আছে, তাহলে আমাদের প্রাইভেট সেক্টরকে দেন, কারণ প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর মিলেই তো আমরা বাংলাদেশ। তো স্বাভাবিকভাবে দেখেন, প্রাইভেটাইজেশনে কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলেই কিন্তু প্রাইভেটাইজেশনটা শুরু হয়। তো এবং আমরা দেখেছি যে আমাদের ইতিহাসে আমরা তো অনেক টাইপের গভর্নমেন্ট দেখলাম, যে প্রাইভেট সেক্টর কিন্তু আমাদের প্রেজেন্ট গভর্নমেন্টটা বিগত দিনগুলোয় আমরা দেখেছি। তো ওনারা ডে 1 থেকেই
হয়তো বা এটা রিয়েলাইজ করেছেন এবং আগের থেকে নিশ্চয়ই ওনাদেরও স্টাডি আছে যে অ্যাকচুয়ালি দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটটা কী পজিশনে আছে এটা উপলব্ধি করে ওনারা ডে ওয়ান, এবং আমরা তো সাধুবাদ জানিয়েছি ওনাদেরকে যে প্রথম কর্মদিবসেই কিন্তু ওনারা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য ইউনাইটেড নেশনসের কাছে অ্যাপ্লাই করেছেন। যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বাণিজ্য চুক্তি হলো, আবার যে শুল্ক নির্ধারণ করে দিল দেশটি আমাদের ব্যবসার নানা পণ্যের উপরে, তো এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিল সেক্ষেত্রে ব্যবসায়ী সম্প্রদায় অথবা বেসরকারি খাতের অংশীজনদের অংশগ্রহণ কতটুকু ছিল? যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের সাথে ট্রেড নেগোসিয়েশন করে, এটা কিন্তু একটা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ওনারা এটাকে ক্লোজ ডোরেই কিন্তু নেগোসিয়েশনটা করে এবং এটা তো আর নতুন কিছু নয় দ্যাট আমরা প্রাইভেট সেক্টর কিন্তু কমপ্লিটলি ডার্কে ছিলাম, আমাদের সাথে কোনোভাবেই কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই এই মিটিংটা সম্পন্ন এবং এই ট্রেড ডিলটা করে। বাংলাদেশের এক্সপোর্ট সেক্টরটা এখনও কিন্তু কমপ্লিটলি আরএমজি সেক্টরের উপরে নির্ভরশীল এবং বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট একটা দেশ সিঙ্গেল কান্ট্রি করলে কিন্তু যুক্তরাষ্ট্র। আবার অন্য পটে যুক্তরাষ্ট্র কিন্তু পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান একটি অর্থনীতি। তো ওনাদের সাথে একটা ট্রেড ডিল হয়েছে যেটার ইন্ডিয়াতে কি আছে এখনও কিন্তু অফিসিয়ালি আমাদের কাছে আমাদের সাথে শেয়ার করা হয়নি সরকারের পক্ষ থেকে। আই এম শিওর একটা ইলেক্টেড গভর্নমেন্ট জনপ্রতিনিধিত্বকারী একটি নির্বাচিত সরকার এসছেন, ওনাদের অনেক এক্সপিরিয়েন্স রয়ে গেছে, এর আগেও পূর্ববর্তীতে 3 বার ওনারা সরকার পরিচালনা করেছেন, ওনারা জিনিসটার নিটিগ্রিটি বুঝে বাংলাদেশের সাথে আমরা যেটা বলতে চাই, আমরা যেটা বিভিন্ন মিডিয়ার থ্রুতে জানতে পেরেছি যে কিছু ইউনিল্যাটারাল যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা সাইডে টিল্টেড একটা অ্যাগ্রিমেন্ট করা হয়েছে। তো আমরা মনে করি সরকারকে তাড়াহুড়া করে এটা কিছু না করে এটার একটু সময় নিয়ে এটার পজিটিভ নেগেটিভ কি আছে এবং এটার সাথে আমাদের অন্যান্য যে আমাদের ট্রেডিং পার্টনার্সগুলো আছে পৃথিবীতে যারা বড়, কারণ আমাদের বাংলাদেশ, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি। সো আমরা কিন্তু ইম্পোর্টটা শুধু বাংলাদেশের $460 বিলিয়ন ইকোনমির মাত্র 2% ট্রেড হলো যুক্তরাষ্ট্রের সাথে, এবং আমাদের গার্মেন্টস সেক্টর ওভারঅল কিন্তু টোটাল জিডিপির কিন্তু মাত্র লেস দেন 13%। তো এটাকে গার্মেন্টসকে শুধু মানে লোকেট করে বা আইডেন্টিফাই করে ইউএস ট্রেড ডিলটাকে না দেখে আমাদের সমষ্টিগতভাবে আমাদের বাংলাদেশের যে গ্লোবাল ট্রেড আছে সেটার উপরে মনোনিবেশ করে, এবং ওনারা বলেছেন যে ওনারা এটা নিটিগ্রিটিটা অ্যাসেস করে তারপর আমাদের সাথে আবার বসবেন। গ্লোবাল বিজনেসের ক্ষেত্রে আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ হচ্ছে না, এর কারণ কি? আমরা দেখেন এলডিসি গ্র্যাজুয়েশন থেকে মানে গ্র্যাজুয়েট করে যাওয়ার কথা এবং স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, ওয়ান অফ দ্য মেজর আমাদের স্ট্যান্ড পয়েন্ট যেটা ছিল যে সরকার এই এলডিসি গ্র্যাজুয়েশন তো 2 বছর আগে আসেনি, গত 10 বছর আগে থেকেই তো আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের প্রিপারেশনের কাজ চলছিল। তো আমরা গত 4-5টা বছর, একটা কোভিড গেল, তারপর একটা বৈশ্বিক অস্থিতিশীলতা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধেতে পৃথিবীর অনেক দেশের ন্যায় কিন্তু বাংলাদেশের অর্থনীতিও কিন্তু একটা চাপের মুখে পড়ে গেছে। গত 1.5 বছরে আমাদের ইকোনমি কিভাবে নিচের দিকে গেছে, কর্মসংস্থান হারিয়েছে, দারিদ্রতা মানে আমাদের দারিদ্রতা আরও বেড়ে গেছে। সব কিছু মিলিয়ে তো আমরা প্রিপারেশনটা ঠিক মতো হয়নি, এই জন্যই তো আমাদের চাওয়াটা ছিল। এবং আমরা যেটা বলেছি যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজিতে খুব ক্লিয়ারলি কিন্তু যেই ডিরেকশনগুলো দেওয়া ছিল এগুলো খুব ভেগ ছিল, অপরিষ্কার এবং আনক্লিয়ার ছিল, এবং আমাদের স্টেপগুলোয় কোনো কাজ করা হয়নি গত 3-4 বছর। তো সেই ক্ষেত্রেই যে আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে যদি ডাইভার্সিফিকেশন করার জন্য গভর্নমেন্টেরও তো একটু সময় দিতে হবে, ব্যবসায়ীদের চ্যালেঞ্জ শুনতে হবে এবং এটার প্রিপারেশনের জন্য কিছু সময় দিতে হবে। এই জন্যই কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনে 3 বছরের ডেফারেলের কথাটাই কিন্তু উঠে আসে। এই যে পণ্য বৈচিত্র্যকরণের ক্ষেত্রে যে সরকারি সহযোগিতা তো ডেফিনেটলি লাগবেই, কিন্তু সেই সাথে ব্যবসায়ীদের তো উদ্যোগও লাগবে, সেই উদ্যোগকে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা দেখতে পাই। এসটিএসে প্রায় 1400 প্রোডাক্টের কথা বলা হয়েছে, কিন্তু আমরা তখন সরকারের কাছে গিয়ে বলেছি আপনারা 30 থেকে 40টা প্রোডাক্ট যেটা সম্ভব, দেখেন আমাদের ফার্মাসিউটিক্যাল বলেন, আমাদের লেদার ইন্ডাস্ট্রি বলেন, আমাদের শু ইন্ডাস্ট্রি বলেন, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন, ইলেকট্রনিক্স বলেন, অনেক দিকেই কিন্তু আমরা যথেষ্ট পটেনশিয়ালও আছে গ্রো করার, এবং বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে এসেছে গত 1-2 দশকে, এবং আমরা এক্সপোর্টও করছি। তার সাথে তো অবশ্যই জুট বেসড প্রোডাক্টও আছে। তো এগুলাকে নিয়ে যদি আগামী 5 বছর সরকার খুব ডেডিকেটেড একটা মিনিস্ট্রি হোক বা একটা
কমিটি দিয়ে যদি ফলো আপ করে, এবং আমরা তো এক বাক্যে বলি গার্মেন্টস শিল্পকে গত 30 বছর যে ব্যাকআপ দেওয়া হয়েছে, অন্যান্য 10টা বা 15টা ডেডিকেটেড বা ইম্পর্টেন্ট সেক্টরে যদি আগামী 5 বছর ওই সাপোর্টটা দেওয়া হয়, এটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং একটা বেস তৈরি করবে। আচ্ছা, আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছিলাম, দেখলাম যে এই সরকারেরও আগের সরকারের রেখে যাওয়া উদ্যোগেরই ধারাবাহিকতা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সাথেও একটা বাণিজ্য চুক্তির। সেটা আমাদের অর্থনীতির জন্য কতটুকু সহায়ক হতে পারে? এই 2026-এ করিয়ে অথবা 2029-এ যদি 3 বছর সরকার যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটাকে 3 বছর পিছিয়েও দেয়, টুডে টুমরো তো আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েট করে যেতে হবে, ঠিক না? সেই ক্ষেত্রে তখন কিন্তু WTOর রুলস অনুযায়ী আমাকে বিভিন্ন ট্রেডিং পার্টনারের সাথে কিন্তু আমাকে মানে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বা প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট করতেই হবে। তো সেই কথায় আপনাকে যেটা বললাম যে আম শিওর আমরা প্রথম একটা ট্রেড ডিল যুক্তরাষ্ট্রের সাথে করেছি, এবং সরকারকে নিশ্চয়ই, সরকার অনেক এক্সপিরিয়েন্সড গভর্নমেন্ট এবং নতুনত্ব আছে, নবীন প্রবীণ মিলে গভর্নমেন্ট। তো এই ট্রেডের জন্য আমাকে তো কালকে ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও ট্রেড প্যাক করতে হবে। আমাদের হয়তো বা রিজিওনাল যারা আছে, যাদের সাথে আমরা ব্যবসা করি, ভারতের সাথে, চীনের সাথেও তো কোনো ধরনের, জাপানের সাথে আমরা একটা সিপিএ সাইন করেছি। তো সাউথ এশিয়ান অনেকগুলো কান্ট্রিজ আছে যাদের সাথে আমাদেরকে ট্রেড প্যাক করতে হবে। তো সব কিছুকেই ব্যালেন্স করেই তো সরকারকে আগাতে হবে। আমরা তো আপনারা আমাদের বেসিক্যালি যে আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করি, এটা মোটা দাগে বলা যায় চীন এবং ভারত নির্ভরশীল অনেকটাই। তো ওনাদের সাথেও তো আমাদের ব্যবসা চালিয়ে যেতে হবে, এবং নতুন আঙ্গিকে আমাদের গার্মেন্টসের জন্য যেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আছে তাদের সাথেও আমাদেরকে করতে হবে। প্রতিবেশী দেশ ভারতের সাথে আমরা তো ব্যবসা বাণিজ্যের নানা দিকে সম্পৃক্ত। তো গেল 1.5 বছর মোটামুটি এদিকে খানিকটা অচল অবস্থায় ছিল। এখন নতুন এই সরকারের আমলে কী প্রত্যাশা করেন, বাস্তবতা কি বলবে? বিজনেস কমিউনিটি চ্যানেলে কিন্তু আমাদের ট্রেড অলমোস্ট ঠিক মতোই ছিল, কিন্তু ইভেনচুয়ালি আমরা সবসময় একটা কথা বলি যে দেখেন, ইট ইজ নো মোর আ পলিটিক্যাল ওয়ার্ল্ড, ইট ইজ অ্যান ইকোনমিক ওয়ার্ল্ড। ইকোনমি শুড ডিকটেট দ্যাট আমাদের এক দেশ টু দেশ, অর্থনীতি টু অর্থনীতি কীরকম স্ট্র্যাটেজিতে আগানো উচিত। আমরা সবসময় ব্যবসায়িক মহল থেকে বলি যে আপনারা অর্থনৈতিক ডিপ্লোমেসি এবং পলিটিক্যাল ডিপ্লোমেসিটাকে কাইন্ডলি আলাদা রাখবেন। সে কারণ অর্থনীতির মতো চলবে, ডিপ্লোমেসির মতো চলবে। তো আই এম শিওর আপনারা দেখেছেন যে যেই দূরত্বটা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী তো একদম ওয়ান অফ দ্য ফার্স্ট পার্সন যিনি কংগ্রাচুলেট করেছেন আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে, এবং ওনাকে আমরা শুনতে পেলাম যে ওনাকে অলরেডি অফিসিয়াল একটা ভিজিটের জন্য ইনভিটেশনও করেছেন। তো আমরা প্রাইভেট সেক্টর থেকে চাই যে সরকার সবসময় একটা ব্যালেন্স অ্যাপ্রোচ করবে। আমাদের সবার সাথেই ব্যবসা করতে হবে, যুক্তরাষ্ট্রের সাথেও করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে করতে হবে, ভারত, চীন সহ পৃথিবীর সব দেশের সাথেই করতে হবে। সো আমাদের আশাটা এটাই থাকবে যে সরকার একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের মাধ্যমে প্রাইভেট সেক্টর এই অর্থনীতিটাকে বেগবান করার জন্য যা যা প্রয়োজন এটার ওনারা আমাদেরকে ফ্যাসিলিটেট করে দেবেন। অনেক ধন্যবাদ তাসকিন আহমেদ। আপনার মতো আমরাও প্রত্যাশা করি যে সরকারের গতিশীল নেতৃত্বে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, উত্তরোত্তর সমৃদ্ধি হোক। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডের আজকের আয়োজনে এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।